শোনাতে। তবে ঠিক ততক্ষণ তিনি বলবেন যতক্ষণ বৃষ্টি পড়বে। বৃষ্টি থেমে গেলে আর একটি প্রশ্নও করা যাবে না। খুব সাধারণ একটি পরিবার। ছোট্ট মেয়েটির শখ ভাতের সাথে ইলিশ খাবে। বাড়িতে মাছ এলো, কিনতে হলো না। দরিদ্র পরিবারে নেমে এলো ঈদের খুশি। এদিকে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। এই অসময়ের মেঘ কতদূর এগিয়ে নিয়ে যাবে ঘটনাটিকে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনাদের মনে আছে আলামিন জিয়াদের কথা? ওই যে দিনাজপুর থেকে যিনি মাঝে মাঝে আমাদের ঘটনা পাঠান, এত চমৎকার করে লেখেন। আমি জিজ্ঞেস করেই ফেলেছিলাম যে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে কিনা, বা আপনি এই ঘটনাগুলো নিজে সংগ্রহ করেছেন কিনা, বা এটা আপনি নিজে লিখেছেন কিনা। তিনি জানিয়েছেন তিনি নিজেই লেখেন এই ঘটনাগুলো। নিজের সংগ্রহ করা, নিজের জানা ঘটনাগুলো তিনি ভূত.com-এর সবার সাথে শেয়ার করতে চান। আজকে নতুন একটা ঘটনায় যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। পর্ব 1। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত অস্বাভাবিকতার মধ্য দিয়ে। আকাশ জুড়ে জমে উঠেছিল দানবীয় কালো মেঘ, যেন তারা একসাথে মিলে সূর্যটাকে গ্রাস করে ফেলেছে। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত, অথচ বাস্তবে তখন কেবল সকালের শুরু। আমাদের পুরো আড়ত ভর্তি তরমুজ। চারদিকে তাকিয়ে বুকের ভেতর অজানা দুশ্চিন্তা জমে উঠল। মনে মনে ভাবলাম, আজ যদি দিনটা মেঘ আর বৃষ্টি দিয়ে শুরু হয় তাহলে তো পাইকাররা আসবেন না, বিক্রি একেবারে কমে যাবে। ঠিক তখনই আবহাওয়াটা যেন আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। বাতাসের গর্জন তীব্র হতে লাগলো, যেন ঝড়ের আগমনী বার্তা দিচ্ছে। চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে, আর সেই ঘন অন্ধকার হুহু করা বাতাসের ভেতর দিয়েই হঠাৎ করে প্রবেশ করলেন এক অজানা আগন্তুক। লোকটাকে প্রথম দেখতেই শরীরটা কেমন যেন কেঁপে উঠল। অচেনা চেহারা, মুখ ভর্তি এলোমেলো দাড়ি, বিশ্রীভাবে ছড়িয়ে থাকা চুল, পরনে পুরনো মলিন সাদা জুব্বার মতো পোশাক, চোখে একটা ঘোলাটে সাদা চশমা, যার ভেতর দিয়ে ঠিক কি দৃষ্টি লুকিয়ে আছে বোঝা কঠিন। আমি তখন ক্যাশে বসেছিলাম। আড়তের লেবাররা দাঁড়িয়েছিল আর বাবা পাশে বসেছিলেন। লোকটা এসে একদম ক্যাশ টেবিলের সামনে রাখা চেয়ারে বসে পড়ল। আমি প্রথমে ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছে। বয়স হবে 60-এর কাছাকাছি, কিন্তু বসার পর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই দৃষ্টি মনে হচ্ছিল এক রহস্যের গোলক ধাঁধা, যেখানে ঢুকলে আর বের হওয়া যাবে না। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। অবশেষে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিছু বলবেন চাচা? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভাঙা গম্ভীর কণ্ঠে বলল, আমার তরমুজ লাগবে। তার চেহারা আর পোশাক দেখে মনে হচ্ছিল সে হয়তো একজন হত দরিদ্র মানুষ, হয়তো সাহায্য চাইতে এসেছে। ভাবলাম 1-2টা তরমুজ নেবে। আমি বললাম, চাচা এখানে তো খুচরা বিক্রি হয় না, আমরা পাইকারি বিক্রি করি। সে ধীরে ধীরে বলল, তোমাদের এই গোটা আড়তে মোট কত মন তরমুজ আছে? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। বাবাও এগিয়ে এসে ক্যাশ টেবিলের পাশে দাঁড়ালেন। আমি কাঁপা গলায় বললাম, এই 300 থেকে 350 মন। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল। ঝমঝম শব্দে বৃষ্টি মাটিতে পড়তে লাগলো। কালো অন্ধকার আর বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে গেল।
অন্ধকারের মধ্যে লোকটা ধীরে বলল, আমার সব চাই। এই কথাটা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ 300-350 মণ তরমুজ সাধারণত 30-40 জন পাইকার মিলে নেয়, আর এই অচেনা লোক একাই সব কিনতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, এতগুলো তরমুজ আপনি নিয়ে কি করবেন? সে আমার দিকে তাকিয়ে বলল, আমার উত্তরের উপর ভিত্তি করে কি তুমি তোমার তরমুজ বিক্রি করবে? আমি থেমে গেলাম, বললাম, মানে না। এরপর বাবা তার সাথে দরদাম শুরু করলেন। যেহেতু সে পুরো আড়তের তরমুজ একসাথে নেবে, তাই দাম কিছুটা কমই ঠিক করা হলো। এবার ওজন করার পালা। কিন্তু বাইরে তখন প্রচন্ড বৃষ্টি আর ঝড়। লেবার বলল, এই বৃষ্টি আর অন্ধকারে আমি মাল ওজন করতে পারবো না, আগে বৃষ্টি কমুক। আমরা সবাই রাজি হলাম। ঠিক হলো, বৃষ্টি কমলেই কাজ শুরু হবে। কিন্তু বৃষ্টি কখন কমবে কেউ জানে না। বাবা, লেবার আর অন্যরা আড়তের এক পাশে গিয়ে বসে রইল। আমি রইলাম ক্যাশ টেবিলে, আর আমার একদম পাশেই নীরবে বসে রইল সেই রহস্যময় লোকটা। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। কেন যেন মনে হচ্ছিল তার ভেতরে লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর রহস্য। বৃষ্টির এই সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে কথা শুরু করলাম। তারপর হঠাৎ বলেই ফেললাম, চাচা, আপনার কথাগুলো আমার কাছে খুব রহস্যময় লাগছে। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসি স্বাভাবিক ছিল না। আমার বুকের ভেতর কৌতূহল আরো বেড়ে গেল। আমি অপেক্ষা না করে আবার বললাম, চাচা, যদি কোনো রহস্য থাকে একটু বলেন না, বসেই তো আছি, সময়টাও কেটে যাবে। সত্যি বলতে আমি তখন এতটাই কৌতূহলী হয়ে গিয়েছিলাম যে তার নাম পরিচয় কিছুই জানতে চাইনি। সে ধীরে বলল, সব রহস্য জানতে নেই বাবা, না হলে রহস্যের জালে তুমিও আটকে যাবে। তার এই কথায় আমার গা শিউরে উঠল, কিন্তু কৌতূহল কমল না, বরং আরো বেড়ে গেল। আমি বারবার অনুরোধ করলাম। অবশেষে সে বলল, বলতে পারি, তবে একটা শর্ত আছে। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কি শর্ত? সে বলল, আমার রহস্য ততক্ষণেই জানতে পারবে যতক্ষণ বৃষ্টি পড়বে। বৃষ্টি থামা মাত্র আমি আর তোমার কোনো অনুরোধ শুনব না। আমি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেলাম। আর সেই রাজি হওয়াটাই যে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তা জানতাম না। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতাবৃন্দ। দিনাজপুর সদর থেকে আলামিন বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই ঘটনাটি ঠিক চাচা যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই লিখছি। বলছেন চাচা। 1979 সালের 1 বৈশাখ, ঠাকুরগাঁও জেলার এক দূরবর্তী গ্রাম। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ, যেটাকে সবাই এড়িয়ে চলত, বিশেষ করে সন্ধ্যার পর। সেই বছর বৈশাখটা ছিল অদ্ভুত রকমের গরম। বাতাসে শুকনো ধুলোর গন্ধ আর কেমন যেন চাপা উত্তেজনা। কিন্তু গরিব দিনমজুর রশিদ আলীর জীবনে এসব ভাবার সময় ছিল না। সকাল থেকে এসে চিন্তায় তার 8 বছরের মেয়ে রিনা জেদ ধরেছে আজ ইলিশ মাছ খাবে। রিনা বলেছিল, সবাই তো 1 বৈশাখে ইলিশ খায়, আমরা কেন খাবো না? রশিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি। টাকার অভাব চিরদিনের সঙ্গী, তবুও সে বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাজারে যাওয়ার মাঝপথে গ্রামের শেষ মাথায় বটগাছটা পড়ে। লোকজন বলে একসময় এখানে হাট বসত, কিন্তু কয়েকটা অদ্ভুত ঘটনার পর কেউ আর সন্ধ্যার পর আসে না। কিছুক্ষণ হাঁটার পর রশিদ যখন ঠিক বটগাছটার সামনে পৌঁছালো, সেই বটগাছের নিচে রশিদ হঠাৎ দেখল কলাপাতার ওপর পাশাপাশি রাখা একজোড়া বড় চকচকে ইলিশ মাছ। মাছ দুটো দেখে
রীতিমতো থমকে গেলেন রশিদ। মাছ দুটো এত টাটকা যেন নদী থেকে এইমাত্র তোলা হয়েছে, কিন্তু আশেপাশে কেউ নেই, না কোনো লোকজন, না কোনো লোকের ছায়া। রশিদ কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। গরম বাতাস হঠাৎ থেমে গেল, পাখির ডাক বন্ধ, চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা। তার বুকের ভেতর অকারণ কাঁপুনি শুরু হলো। তবু সে ভাবল, হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে। আরো 5 মিনিট অপেক্ষা, কেউ এলো না। দারিদ্র শেষমেশ যুক্তিকে জয় করল। সে মাছ দুটো তুলে নিল। মাছ দুটো স্পর্শ করার সাথে সাথেই বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি শুরু হলো। মনে হলো কলাপাতার নিচে মাটি ভেজা, যেন অনেকক্ষণ ধরে কিছু পড়েছিল সেখানে। কিন্তু তখন আর সে ভাবেনি কিছু। যুক্তি আর অযুক্তি থেকে নিজেকে দূরে ঠেলে মেয়ের মুখের হাসিটির কথাই ভাবলেন রশিদ, এবং মনের আনন্দে মাছ দুটো নিয়ে ফিরলেন বাড়িতে। মাছ দুটো রশিদের স্ত্রী সালেহার সামনে আনার পরই সালেহার চোখ কপালে উঠে গেল। নিজের স্বামীর আর্থিক অবস্থা জানা আছে তার, এবং সেখান থেকে এই দুটি মাছ যেন এক আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। সালেহা মাছ দুটো হাতে তোলার আগে তার স্বামীর দিকে সন্দেহজনক প্রশ্ন ছুড়ে দিলেন, এত বড় বড় দুটো মাছ, এত টাকা? স্ত্রীর এমন প্রশ্ন শুনে একটু মেজাজ হারালেন রশিদ। তোমার কাজ রান্না করা, আমার কাজ যোগান দেয়া। মাছ এনেছি, এটা বড় কথা। কোথা থেকে আনলাম এত কিছু শুনে তুমি কি করবে? তাড়াতাড়ি ভালো করে রান্না করো। আমার ছোট্ট সোনামণিটা মাছ খেতে চেয়েছে। সন্ধ্যায় ইলিশ রান্না হলো। রিনা আনন্দে হাসতে হাসতে খাচ্ছিল। রশিদের স্ত্রী সালেহা বলল, মাছগুলো কেমন যেন গন্ধ করছে না? রশিদ বলল, বরিশাল বা খুলনা থেকে গাড়িতে করে এসেছে, গন্ধ তো থাকবেই। সবাই খাওয়া শেষ করল। রাত গভীর। বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়ালেন সালেহা। ঘরের ভেতরটা আধো অন্ধকারে ডুবে। হ্যারিকেনের আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলো যেন থেকেও নেই। মলিন, নিস্তেজ, অস্বস্তিকর। ঘরের মাটির মেঝের দিকে চোখ পড়তেই সালেহার বুক কেঁপে উঠল। ভেজা পায়ের ছাপ, যেন কেউ মাত্রই হেঁটে গেছে। প্রথমে তিনি ভাবলেন রিনা হয়তো পানি ফেলেছে, কিন্তু পরক্ষণেই ভুলটা ধরা পড়ল। ওগুলো মানুষের পায়ের ছাপ নয়, ছাপগুলো অস্বাভাবিক লম্বা, অদ্ভুত রকম সরু, যেন মানুষের নয়, অন্য কিছুর। আরো ভয়ঙ্কর ব্যাপার, পায়ের ছাপগুলো বাইরে থেকে ভেতরে এসেছে, কিন্তু কোথাও ফিরে যায়নি। মনে অজানা অস্বস্তি নিয়ে সালেহা ঘর থেকে বারান্দায় এলেন। বারান্দার পর বিশাল উঠান। উঠানের এক পাশে অন্ধকারে ডুবে থাকা বাঁশঝাড়, অন্য পাশে কাঁচা টয়লেট। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। দিনের তাপ গিলে খেয়ে রাত যেন অদ্ভুত এক ঠান্ডা ছড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে 1 পা 2 পা করে সালেহা বারান্দা থেকে উঠোনে নামলেন। গ্রাম বাংলার নিয়মে বারান্দা একটু উঁচুই হয়, তবু আজ সবকিছু যেন আলাদা লাগছে। আকাশে জ্যোৎস্নার আলো থাকলেও চারপাশে এক অদ্ভুত চাপা অন্ধকার। তিনি টয়লেটের দিকে এগোতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে একটা দুর্গন্ধ নাকে এসে লাগলো। পচা, কেমন যেন পচা নদীর পানির গন্ধ, যেন বহুদিনের মৃত কিছু। অথচ আশেপাশে কোনো খাল, ডোবা বা নদী নেই। সালেহার বুক ধরফর করতে লাগলো। মনে হচ্ছিল তিনি একা নন, কিছু একটা তাকে ঘিরে আছে। টয়লেটের সামনে পৌঁছাতেই পেছন থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, মাছ খাবি না? ইলিশ মাছ? সেই কণ্ঠ তার স্বামী রশিদের। স্বামীর গলা শুনে স্বস্তি পাওয়ার কথা, কিন্তু আজ সেই গলায় কেমন যেন এক ঠান্ডা শীতলতা। সালেহা ধীরে ধীরে পেছনে ফিরলেন, আর তারপর যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। রশিদ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ মানুষের নয়, পুরো মুখ জুড়ে মাছের আঁশ। ত্বক যেন খসে পড়ে মাছের মতো হয়ে গেছে। চোখ দুটো অস্বাভাবিক স্থির। এই দৃশ্য সহ্য করার মতো শক্তি সালেহার ছিল না। চোখ অন্ধকার হয়ে এলো, আর তিনি অচেতন হয়ে গেলেন।
পরদিন সকাল সালেহা নিজের বিছানায় চোখ খুললেন। পাশে বসে রশিদ, চোখে দুশ্চিন্তার ছাপ। কি হয়েছিল তোমার? রশিদের প্রশ্ন। রাতে টয়লেটের সামনে মাছের আঁশ দিয়ে কি করছিলে? মাছের আঁশের কথা শুনতেই সালেহার মাথায় বজ্রপাতের মতো ফিরে এলো গত রাতের ঘটনা। তিনি সব খুলে বললেন, সবকিছু। রশিদ মন দিয়ে শুনলেন। তারপর নিজেকে শক্ত করে বললেন, মাছটা আনার সময় তোমার মুখটা আমার পছন্দ হয়নি। তুমি তো হাসি মুখে নাওনি। এসব আজে বাজে চিন্তা করেছ, তাই মনের ভুলে এসব দেখছ। কথাগুলো তিনি বললেন সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তার নিজের বুকেও জন্ম নিয়েছে এক অজানা ভয়, একটা প্রশ্ন, কিছু কি সত্যিই ঘটেছে? এই সব কিছুর মাঝে তাদের মেয়ে একপাশে চুপচাপ বসেছিল, আতঙ্কে তার মুখ ফ্যাকাশে। রশিদ ভেবেছিলেন মায়ের অবস্থা দেখে সে ভয় পেয়েছে। তিনি মেয়েকে কাছে ডাকলেন, সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু মেয়েটা যা বলল তা শুনে রশিদের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল, বাবা, কাল রাতে কেমন পচা গন্ধ আসছিল। গন্ধে আমার ঘুম ভেঙে যায়। আমি সিলিং এর দিকে তাকাই আর দেখি অর্ধেক মানুষ, অর্ধেক মাছের মতো একটা জন্তু আমার দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে। স্ত্রী আর মেয়ের একসাথে সব কথা শুনে রশিদের আর কিছু বুঝতে বাকি রইল না। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারল অজানা অদৃশ্য এক শত্রুকে সে নিজেই ভুল করে নিজের ঘরে ডেকে এনেছে, আর সে ভুলটা সে ইতোমধ্যেই বুঝে ফেলেছে। এক গভীর চিন্তায় ডুবেছিলেন রশিদ। তিনি বুঝতে পারছিলেন ভুলটা কোথায় হয়েছে, কিন্তু সেই উপলব্ধি যেন তাকে আরো বেশি ভারী করে তুলছিল। স্ত্রী আর সন্তানের অদ্ভুত অবস্থা তার মন ভেঙে দিয়েছে। সবকিছু থেকে দূরে সরে যেতে রশিদ চলে গেলেন সেই বট গাছের কাছে, যেখান থেকে সেই মাছটা তিনি পেয়েছিলেন। গাছটার নিচে গিয়ে ধীরে ধীরে বসে পড়লেন। চারপাশে অদ্ভুত নীরবতা। তিনি বসে বসে ভাবতে লাগলেন, কেন এমন হচ্ছে? কোথায় ভুল করলেন তিনি? ঠিক তখনই রশিদের মনে হতে লাগলো তিনি একা নন, আশেপাশে যেন আরো কিছু আছে, অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু উপস্থিত। বটগাছের নিচের সেই জায়গাটার আবহাওয়াও ছিল অস্বাভাবিক। চারপাশে বাতাস নেই, তবুও গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে। একটা ঠান্ডা, শীতল, গভীর অনুভূতি তাকে ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল এই জায়গাটা অন্য কোথাও নিয়ে গেছে তাকে। তার বুকের ভেতরটা কেমন করে উঠল। তবু তিনি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করতে থাকলেন, কেন এমন হচ্ছে? আমি তো কিছুই দেখিনি, তাহলে শুধু আমার স্ত্রী আর মেয়ের সাথেই কেন? প্রশ্নের পর প্রশ্ন, কোনো উত্তর নেই। সময় গড়াতে গড়াতে বিকেল পেরিয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। অবশেষে ভারী মন নিয়ে রশিদ সিদ্ধান্ত নিলেন এবার বাড়ি ফিরতে হবে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ক্লান্ত পায়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ঢুকেই তিনি বুঝে গেলেন আজ তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সালেহার চোখে স্পষ্ট অস্থিরতা, উদ্বেগ আর চাপা রাগ। তিনি সরাসরি প্রশ্ন করলেন, তুমি কিন্তু বললে না মাছটা কোথায় পেয়েছিলে? কোথা থেকে কিনেছ সেই মাছটা? আমাদের ঘরে একটা বাচ্চা আছে, তুমি কি লুকোচ্ছ আমার কাছ থেকে? প্রশ্নগুলো একের পর এক আসছিল। রশিদ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। কথাগুলো তার গলায় এসে আটকে যাচ্ছিল। শুধু শুনে গেলেন, কিন্তু উত্তর দেওয়ার ইচ্ছেটুকুও যেন হারিয়ে ফেলেছেন তিনি। চুপচাপ ঘরে ঢুকে বসে পড়লেন। তারপর সালেহাও ঘরে এলেন। তার কণ্ঠে বিরক্তি আর উদ্বেগ। কি হলো, কিছু বলছো না কেন? রশিদ ধীরে বললেন, শরীরটা ভালো না। অযথা প্রশ্ন করো না তো, একটু বিশ্রাম নিতে দাও। সেদিন আর কাজে যাওয়া হলো না। রাত ধীরে ধীরে গভীর হলো, আর সেই সাথে রশিদের বুকের ভেতর অজানা ভয় যেন জমাট বাঁধতে লাগলো। রাতের খাবার শেষ হলো। সালেহার মুখ গোমড়া। তিনি এখনো উত্তর খুঁজছেন।
রশিদের মুখে স্পষ্ট দুশ্চিন্তা। এই অস্বাভাবিক পরিবেশটা ছোট্ট রিনা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। হঠাৎ করেই রিনা দৌড়ে এসে বাবার পাশে দাঁড়ালো, নরম গলায় বলল, বাবা, আমি যদি ইলিশ মাছ না খেতে যেতাম তাহলে এমন হতো না। ছোট্ট একটা কথা, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল বিশাল এক ইঙ্গিত। রশিদের বুক কেঁপে উঠল। তিনি তাড়াতাড়ি মেয়েকে জড়িয়ে ধরলেন। কি বলিস মা? এসব বলতে নেই, কিছুই হয়নি। কেন ভয় পাচ্ছিস? বাবা আছে না? হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছিস। আজ আজ বাবাকে ধরে ঘুমাবি, কিচ্ছু হবে না। কথাগুলো ছিল সান্ত্বনা, সত্যি নয়। মিথ্যা আশ্বাস দিয়ে নিজের মেয়েকে বুকে নিয়ে শুয়ে পড়লেন রশিদ। ঘরের আলোটা ঠিক আগের রাতের মতোই জ্বলছিল, কিন্তু আজ ঘুম নেই। রশিদ আর সালেহা দুজনেই জেগে আছেন। দুজনেই একই ভয় নিয়ে ভাবছেন। রিনা বুঝতে পারছিল সে যদি না ঘুমায় তাহলে বাবা মা আরো চিন্তা করবে, তাই সে চোখ বন্ধ করে রইল, ঘুমানোর ভান করল। সময় এগোতে লাগল। রাত আরো গভীর হল। এক সময় এক এক করে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ রশিদ একটা স্বপ্ন দেখতে শুরু করল। সে দেখল সে ঠিক সেই বটগাছের নিচেই আছে যেখানে বিকেলে বসেছিল, কিন্তু জায়গাটা আগের মতো নেই। চারপাশে অসংখ্য ইলিশ মাছ, অগণিত স্তূপের পর স্তূপ, কিন্তু সেগুলো তাজা নয়, সবগুলো পচে গেছে, গলে গেছে। আর সেই পচা মাছের গন্ধ এতটাই বিকট, এতটাই অসহনীয় যেন তার বুকের ভেতরটা উল্টে যাচ্ছে। মনে হচ্ছে তার পেটের ভেতরে সবকিছু এখনই বের হয়ে আসবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে নড়তে পারছে না। তারপর সে দেখতে পেল চারপাশে অনেকগুলো মানুষ বসে আছে। তারা সেই পচা মাছগুলো খাচ্ছে, লোভে, উন্মত্ততায়, হিংস্র ক্ষুধায়। মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও আসলে মানুষ নয়। তাদের শরীরের চামড়া মাছের আঁশের মতো পিচ্ছিল, বিকৃত, ঠিক যেমনটা তার স্ত্রী আর সন্তান বর্ণনা করেছিল। তারা কাঁচা মাছ ছিঁড়ে খাচ্ছে, মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, চোখগুলো স্থির, ভয়ঙ্কর, অমানবিক। মনে হচ্ছে তারা বহুদিন ধরে না খেয়েছিল, আর সেই মাছগুলো শেষই হচ্ছে না। যতই খাচ্ছে ততই নতুন মাছ এসে জমা হচ্ছে তাদের সামনে। একটা অভিশপ্ত ভোজ, একটা অন্তহীন ক্ষুধা। হঠাৎ তাদের মধ্যে একজন থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলে তাকালো রশিদের দিকে। তার চোখ এতটাই রাগান্বিত, এতটাই ভয়ঙ্কর যেন সেই চোখ দিয়ে রশিদকে গিলে ফেলবে। মাছের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে জ্বলছে আগুন। রশিদের বুক জমে গেল, শরীর অবশ হয়ে এলো। তারপর এক এক করে সবগুলো মানুষ থেমে গেল। সবাই একসাথে তার দিকে তাকালো। চারদিক নিস্তব্ধ, শুধু তাদের দৃষ্টি। আর তারপর এক বিকৃত, অদ্ভুত নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে তারা একসাথে বলতে শুরু করলো, আমাদের হক খেয়েছিস, এর পরিণাম অনেক ভয়াবহ হবে, অপেক্ষা কর। কণ্ঠগুলো চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। বটগাছের পাতাগুলো যেন হঠাৎ জোরে দুলে উঠল। চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। আর সেই মুহূর্তে রশিদ অনুভব করল এটা শুধু স্বপ্ন নয়, এটা যেন কোনো সতর্ক বার্তা, কোনো অজানা শাস্তির শুরু। তারপর হঠাৎই রশিদের ঘুম ভেঙে গেল একটা তীব্র কাঁপানো চিৎকারে। বাবা! রশিদ ধর্মর করে উঠে বসল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে। স্বপ্নের ভয়াবহ দৃশ্য এখনো চোখের সামনে ভাসছে। রিনা বিছানার উপরে কাতরাচ্ছে, পেট চেপে ধরে ছটফট করছে। তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠছে। বাবা, পেটটা জ্বলছে। রশিদের মাথা কাজ করা বন্ধ করে দিল। তিনি তাড়াতাড়ি মেয়ের মাথায় হাত দিলেন। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, কপাল ঘামে ভিজে একাকার। মনে হচ্ছে শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে সে। রিনা ছটফট করছে, কাঁপছে, শ্বাস নিচ্ছে দ্রুত দ্রুত। সেই দৃশ্য দেখে
রশিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার নিজের শরীরও ঘামে ভিজে গেছে। স্বপ্নের আতঙ্ক আর বাস্তবের এই ভয়াবহতা দুটো মিলিয়ে তিনি যেন স্তব্ধ হয়ে গেছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মাথার ভেতরটা ঝাপসা হয়ে যাচ্ছে। পর্ব 2। সালেহা এক কোণে বসে আছে। তার চোখ বিস্ফারিত, মুখ ফ্যাকাশে, ভয় তার গলার স্বর যেন হারিয়ে গেছে। তিনি কিছু বলতে পারছেন না, শুধু কাঁপা কাঁপা চোখে তাকিয়ে আছেন নিজের সন্তানের দিকে। ঘরের ভেতর তখন এক অজানা আতঙ্ক, একটা অদৃশ্য চাপ, একটা নিঃশব্দ ভয় যেন চারিদিক থেকে তাদের ঘিরে ধরেছে। হঠাৎ করে সালেহার নিস্তব্ধতা যেন এক অজানা অশুভ শক্তিতে রূপ নিল। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো, এমন নীরবতা যা কানে তালা লাগিয়ে দেয়। রশিদ কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কি ব্যাপার? ওখানে বসে আছো কেন? মেয়েটাকে ধরো, আমাকে সাহায্য করো। সালেহা উত্তর দিল না। সে মাথা নিচু করে ঘরের এক কোণায় বসে রইল, একেবারে নিশ্চুপ, পাথরের মতো। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মুহূর্তে দেখা গেল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি। সালেহা যখন তার স্বামীর দিকে তাকালো, রশিদের বুকটা কেঁপে উঠল। তার চোখ দুটো একদম ফাঁকা, জীবন্ত অথচ প্রাণহীন। পরক্ষণেই আচমকা মাটিতে টিকটিকির মতো শুয়ে পড়ল। তার ঠোঁটে পেকে গেল অস্বাভাবিক এক হাসিতে, এত বিকৃত, শীতল, হিম শীতল হাসি। আর তারপর সে টিকটিকির মতো হেঁটে হেঁটে এগিয়ে আসতে লাগলো তার স্বামী আর ছোট্ট মেয়ের দিকে। রশিদের বুকের ধড়ফড়ানিটা থেমে যাওয়ার উপক্রম। ঠিক তাদের একেবারে কাছাকাছি এসে সালেহা থেমে গেল। তারপর ভাঙা, কর্কশ, অচেনা কণ্ঠে বলল, মাছ খাবি না? ইলিশ মাছ? এই কথা শুনেই রশিদের শরীর জমে বরফ হয়ে গেল। মাথার ভেতর যেন বজ্রপাত হলো, রক্ত চলাচল হঠাৎ তীব্র হয়ে উঠল। তার চিন্তায় তখন একটাই বিষয়, তার ছোট্ট মেয়ে। এক মুহূর্ত দেরি না করে সে মেয়েটিকে কোলে তুলে নিল আর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। দৌড়াতে লাগলো অন্ধের মতো, পেছনে না তাকিয়ে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। তারপর চারদিক অন্ধকার, সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকাল, গ্রামের মানুষজন খুঁজে পেল রশিদ আর তার মেয়েকে। একটা ফাঁকা জমির মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল তারা। জ্ঞান ফেরার পর রশিদ দেখল সে নিজের বাড়িতে শুয়ে আছে। চারপাশের লোকজনের ভিড়, চোখে আতঙ্ক, মুখে ফিসফাস। একপাশে বসে সালেহা কাঁদছে। রশিদের জ্ঞান পুরোপুরি ফিরল, কিন্তু তার মেয়ের জ্ঞান এখনো ফেরেনি। সালেহা কান্না জড়িত কণ্ঠে বলল, আমাদের মেয়েকে নিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? ক্ষেতের মাঝখানে কি করছিলে? আমাকে একা রেখে গেলে কেন? সকালে ঘুম ভাঙলে দেখি আমি মেঝেতে শুয়ে আছি, আমার পুরো শরীরে আঁচড়ের দাগ, ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড। কি হচ্ছে এসব? উত্তর দাও। এই কথাগুলো শুনে আশেপাশের লোকজনের কৌতূহল আরো বেড়ে গেল। সবাই এখন রশিদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। রশিদ মাথা নিচু করে বলল, আমি কিছুই জানি না। তার কণ্ঠে ভয়, বিভ্রান্তি আর অসহায়ত্ব স্পষ্ট। রশিদ উঠে বসল। তারপর তাড়াতাড়ি গ্রামের একজন ডাক্তার খুঁজতে বের হলো। মেয়ের জ্ঞান ফেরাতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। ডাক্তার মেয়েটাকে পরীক্ষা করে বলল, দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। এরপর ডাক্তার মুখ দিয়ে স্যালাইন প্রবেশ করানোর চেষ্টা করল। ঠিক তখনই হঠাৎ করে মেয়েটির জ্ঞান ফিরে এলো। ঘরের ভেতরে যেন একটু স্বস্তির বাতাস বইল। দুপুর গড়িয়ে এলো। হঠাৎ রশিদের স্ত্রী এসে তার সামনে বসে পড়ল। তার চোখে আতঙ্ক, রাগ আর অদ্ভুত এক দৃঢ়তা। সে বলল, তুমি সেই ইলিশ মাছটা কোথায় পেয়েছো বলো? সেই মাছটা খাওয়ার পর থেকেই আমাদের সাথে এসব হচ্ছে। তার কণ্ঠ কঠোর হয়ে উঠল। তুমি যদি না বলো, আজই আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাব। তোমাকে বলতেই হবে।
স্ত্রী চাপে পড়ে রশিদ আর লুকাতে পারল না। তার বুক কাঁপছে, গলা শুকিয়ে গেছে। গম্ভীর কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, ইলিশগুলো আমি গ্রামের ওই বটগাছটার নিচে পেয়েছিলাম কুড়িয়ে। এই কথা শুনে সালেহার চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের স্বরে বলল, কি বললে? তুমি কুড়িয়ে পাওয়া ইলিশ মাছ এনেছ? আর বটগাছের নিচ থেকে? ঘরের ভেতর আবার নেমে এলো সেই অশুভ নীরবতা। রশিদের মুখে আর কোনো উত্তর নেই। সে শুধু চুপ করে বসে রইল। অনেকক্ষণ নীরব থাকার পর রশিদ ধীরে ধীরে মাথা তুলল। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভেতরে লুকোনো এক কঠিন দৃঢ়তা। যা ভুল হওয়ার হয়ে গেছে, এখন সব ভেবে লাভ নেই। এখন ভাবতে হবে সামনে কিভাবে এই অদৃশ্য বিপদের মোকাবেলা করব। এই কথা শুনে সালেহা ভেঙে পড়ল না, বরং আরো ভয়ঙ্কর এক সত্য উচ্চারণ করল। মোকাবেলা? কিসের মোকাবেলা করবা? যারে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যে আঘাত ড্রাইভিং করতেছে না, উনি ওইখানেই থেমে আছে। তা এখানে সচরাচর আমরা এখানে কখনো হর্ন দিই না একজন আরেকজনকে, কারণ এখানে দেখা যায় যে আপনি যদি রাস্তায় 2 ঘন্টা বা 4 ঘন্টাও যদি দাঁড়ায় থাকেন, আপনি কখনো হর্নের শব্দ শুনবেন না। কারণ এই দেশে হর্ন দেওয়াটা মোটামুটি ধরতে গেলে কেউই দেয় না। একদম খুবই বিপদে পড়লে তখন হয়তো বা আপনি হর্ন দিতে পারেন, অথবা আপনি হর্ন দিলে এটা মানুষ অসম্মানজনক চোখে দেখে আর মানুষ রাগ হয় যদি আপনি হর্ন দেন। তা আমি তো হর্ন দিতেছি না, তা আমি ভাবতেছি আমি আর কি আমার গ্লাস দিয়ে দেখতে পারতেছি, ওনার যে লুকিং গ্লাস আছে ওই গ্লাস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে উনি একজন আর কি বয়স্ক লোক, আর সাথে একজন বয়স্ক মহিলাও ছিল। তা আমি দেখতে পাচ্ছি, তা আমি ভাবছি যে ওনারা হয়তো বা একটু বয়স্ক, হয়তো বা একটু রিয়াকশনটা হইতে একটু সময় লাগতেছে, হয়তো বা এখনই গাড়ির ড্রাইভ শুরু করবে। তা মোটামুটি দেখলাম যে 6-7 সেকেন্ড হয়ে গেছে তারা আর কি সে ভদ্রলোক আর গাড়ি ড্রাইভ করতেছে না। তা তখন আমি মোটামুটি একটু বিরক্ত হয়ে ওনাকে আমি একবার হর্ন দিয়ে পাশ কাটিয়ে যখন ড্রাইভ করে চলে যাচ্ছিলাম, তখন যে ভদ্রলোক ছিল যিনি ড্রাইভিং করতেছিল, ওনার চোখের সাথে আমার চোখে একবার কন্ট্যাক্ট হলো। তা দেখলাম যে মোটামুটি 70-এর আশেপাশে বয়স হবে। ওনার পাশে আরেকজন বয়স্ক মহিলা বসা ছিল, ওনার বয়সও এরকমই হবে। তা আমার মুখে তখন মোটামুটি একটু বিরক্তির ছাপ ছিল, কারণ আর কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমার মুখে একটু বিরক্তিকর ছাপ ছিল। তা যখন আমাদের মধ্যে আই কন্ট্যাক্ট হলো, তা দেখলাম যে দুইজনই আমার দিকে খুব কটমট করে তাকিয়ে আছে আর কি, খুবই রাগান্বিত ভাবে। আর কি বলবো যে মনে হচ্ছে কি যে ওরা এখনই মনে হয় এসে আসবে, গায়ের দরজা খুলে এসে আমাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা আর কি, এরকম রাগান্বিত ভাবে। আর খুব লাল হয়ে আছে আর কি, চেহারা আর কি লাল হয়ে গেছে ওদের রাগের ঠেলায়। তা আমি ওনাকে আর কিছু না বললে আমি পাশ কাটিয়ে তখন ড্রাইভ করে বাসায় চলে আসি। তা বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কারণ আমি যখন আমার 10টায় শিফট থাকে তখন আমি অফিসেই ডিনারটা কমপ্লিট করে ফেলি, যেন বাসায় আসার পরে ডিনারের কোনো ঝামেলা না থাকে। তা আমি শুয়ে টিভি দেখতেছিলাম। আর এখানে আমার বাসা বর্ণনাটা একটু দেওয়ার দরকার। সেটা হলো, আমি তখন এক রুমের বাসা নিয়ে থাকতাম, এক রুমে একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম। তখন আমি একাই থাকতাম এখানে। তা যার কারণে আমার এক রুমের ভিতরে মোটামুটি সব কিছু ছিল, যেমন টিভি, খাট, সোফা, পড়ার টেবিল সব কিছু ছিল এই রুমের ভিতরেই। তা রুমটা মোটামুটি অনেক বড়ই ছিল আমার। তা প্রথমে ছিল আমার একদম জানালা পাশে লাগানো ছিল আমার খাটের অপোজিটে ছিল টিভি, আর খাটের ডান পাশে ছিল সোফার থেকে একটু স্পেস রাখার পরে হলো আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের সাথে আবার একটা চেয়ার ছিল, কিন্তু ওটা আবার রোল করা যেত। কিন্তু রোল করা গেল আপনি ধাক্কা দিয়ে রোল করতে হতো, কারণ আমার বাসাটা পুরোপুরি কার্পেট করা ছিল, যার কারণে এটা রোল করতে হলে আপনাকে ধাক্কা দিয়ে করতে হবে কার্পেটের কারণে। তা আমি ওই দিন টিভি
দেখতে দেখতে মোটামুটি মনে হয় একটা বা দেড়টা বাজে, কারণ তখন মনে হয় আমি কোনো একটা ইন্টারেস্টিং মুভি পাইছিলাম। তো ওই মুভিটা দেখতে দেখতে মোটামুটি একটা বা দেড়টা বাজে। তা আমি ভাবতেছিলাম যে এই তো ঘুমায় যাবো, 10 মিনিট পর ঘুমায় যাবো, 10 মিনিট পর ঘুমায় যাবো, এরকম করতে করতে প্রায় দেড়টা বাজে। তা তখন আমি ঘুমায় যাই। ওই দিন রাতে আমার সাথে তেমন কিছুই হয় নাই। তা আমার তখন আমি সচরাচর মোবাইল সাইলেন্ট করে ঘুমাই, যেন আমার ঘুমে কেউ ডিস্টার্ব না করে ফোন টোন দিয়ে, কিন্তু ওই দিন আমি মোবাইল সাইলেন্ট করতে ভুলে যাই। তা তখন মোটামুটি ঠিক 6:30টার দিকে, আনুমানিক 6:30টার দিকে আমার একটা ফ্রেন্ড কল দেয়। তা ওর কলের শব্দে আমার ঘুমটা ভাঙে। তা ও তখন আমাকে বলতেছে, কি অবস্থা, কোথায় তুমি, আমরা তো এখানে রেডি হয়ে আছি। তা আমার না তখন খুব ঘুম পাচ্ছিল, কারণ 1:30টার দিকে আমি ঘুমাইছি আর কি, ঘুমটা হয় নাই ঠিক মতো। তা তখন আর কি আমার ওইখানে যাওয়ার মতন ইচ্ছা ছিল না তখন, কারণ তখন আমি খুব টায়ার্ড ছিলাম, প্লাস আমি তখনও ঘুম চোখ। তা তখন আমি ওদেরকে বলতে চাইছিলাম যে না, আজকে ট্রিপটা ক্যান্সেল করো, আমি একটু টায়ার্ড বা এটা বলবো, কিন্তু ওই সময় ওই পাশ থেকে আমার ফ্রেন্ড বলতেছে যে আমরা তো এখানে 3জন অলরেডি রেডি হয়ে আছি আমাদের বাসায়, তুমি কখন আসবে, আমরা তো ওয়েট করতেছি, তুমি কি রওনা দিছো কিনা। তা তখন আবার আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে 3টা মানুষ আমার জন্য অলরেডি রেডি হয়ে ওরা এক বাসায় ওয়েট করতেছে। আবার 3জনই আমার সাথে তখন কথা বললো, 3জনই বলতেছে ভাই আপনি কখন আসবেন, তাড়াতাড়ি আসেন। সেটা তখন চিন্তা করলাম যে না, যাই দেখি, 400 কিলোমিটার রাস্তা, হয়তো বা একটু গাড়ি স্পিডে চলে গেলে হয়তো বা 3 ঘন্টার ভিতরে গিয়ে পৌঁছায় যাব। তারপরে আর মাঝখানে হয়তো বা কফি বা রেডবুল কিছু খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, হয়তো বা ঘুম ভাবটা আর থাকবে না। তো আমি তখন সকাল 6:30টার দিকে ঘুম থেকে উঠে একদম সাথে সাথে আর কি একটু ফ্রেশ হয়ে সাথে সাথে রওনা দিয়ে দিই। আমি আর নাস্তা না করে সাথে সাথে বের হয়ে যাই, কারণ ভাবতেছিলাম যারা ওয়েট করতেছে আমার তাড়াতাড়ি যাওয়া উচিত। তা আমি ওদের ওখানে যাই। তা আমরা সবাই একসাথে বসার পরে আমরা আমাদের ট্রিপ স্টার্ট করি। তা মোটামুটি 10-15 মিনিট পরে সবাই বলতেছে যে আমাদের তো নাস্তা করা হয় নাই, তা আসো আমরা এক জায়গায় নাস্তা করে নেই, তাহলে খুব ভালো হবে। তা আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, আমারও একটু ক্ষুধা পাইছে, আর সবচেয়ে বড় দরকার ছিল তখন কফি খাওয়া। তাই জন্য আমিও চাচ্ছিলাম যে হ্যাঁ, আমরা একটু নামি নাস্তা করি, কফি খাই, একটু ফ্রেশ হই, কারণ সেই রাত 1:30টার দিকে ঘুমাইছিলাম, আবার সকাল 6:30টায় উঠতে হয়েছে, মাত্র 5 ঘন্টা ঘুম। তা আমার মোটামুটি তখনও টায়ার্ডনেসটা ছিল। তা আমি সবাই নামার পরে নাস্তা করি, আমিও কফি খাই। তাই আমি ভাবলাম যে একটু পরে হয়তো বা ঠিক হয়ে যাবে, টায়ার্ডনেসটা আর থাকবে না, হয়তো বা ঠিক মতো ড্রাইভ করতে পারবো। তা ওইখানের মধ্যে অলরেডি আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ভাই আপনাকে একটু টায়ার্ড লাগতেছে, তা আপনার কি রাতে কি ঠিক মতন ঘুম হয় নাই নাকি কি। তা আমি তখন কিছু বলি নাই, আমি বললাম যে না, ঠিক ঘুমের কোনো সমস্যা হয় নাই, কারণ আমি ভাবতেছিলাম যে যদি বলি যে না আমি টায়ার্ড, ঘুম হয় নাই ঠিক মতন, তখন ওরা ভয় পাবে, কারণ আমাদেরকে হাইওয়ে রোড দিয়ে যেতে হবে। এই দেশে এটা অটোবান বলে, তাই এই দেশে অটোবানগুলো খুব স্পিডি হয়। তাই ও যেন ভয় না পায় বা কেউ যেন ভয় না পায়, এর জন্য আমি জিনিসটা স্কিপ করি। তা আমি ওদেরকে বলি না যে আমার আসলে রাতে ঠিক মতন ঘুম হয় নাই, আমি একটু টায়ার্ড। তা আমরা তখন আবার আমাদের জার্নি স্টার্ট করি। তা আমরা অটোবানে আর কি হাইওয়ে রোডে উঠেই। তা মোটামুটি দেখলাম যে আমরা হাইওয়ে রোডে কিছুক্ষণ যাওয়ার পর থেকেই আর কি সাইনবোর্ড আসলো যে এই হাইওয়ে রোড পুরাটাই মোটামুটি অনেকখানি রাস্তায় আপনার আনলিমিটেড রাস্তা মানে হলো যে আপনি যত স্পিড খুশি তত স্পিডে চালাতে পারবেন। আর রাসেল ভাই, আপনি হয়তো বা জানবেন কিনা আমি জানি না সঠিক, যে পুরা আমার জানা মতে যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র জার্মানি হাইওয়ে অথবা অটোবানে আপনি আনলিমিটেড স্পিডে গাড়ি চালাতে পারবেন। এখানে কোনো স্পিডের কোনো লিমিট নাই, আপনি ইচ্ছা করলে 200-300 পার কিলোমিটার আওয়ারেও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি যখন দেখলাম যে হ্যাঁ আনলিমিটেড রাস্তার সাইনবোর্ড আসছে, তা তখন আমি মোটামুটি গাড়ি স্পিডটা তুলে দিই। তখন 150 থেকে আমি মোটামুটি 220 বা 30-এ নিয়ে আসছিলাম, 230 সম্ভবত, কারণ আমার ওই ফোর্ট মন্ডিও গাড়িটা দিয়ে 240 পার কিলোমিটার পার আওয়ার উঠানো যেত সর্বোচ্চ। তা আমি 230-এর উপরে উঠাতাম না। তা 230 কিলোমিটার পার আওয়ারে আমি সবসময় গাড়ি রাখতাম, এর বেশি উঠাতাম না। তা আমি তখন মোটামুটি ড্রাইভিং করতেছি খুব মোটামুটি স্পিডেই, কারণ আমি তখন চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি যেন আমরা ওইখানে পৌঁছায় যাই, কারণ আমি তো এমনিতে একটু টায়ার্ড। তা এখানে সচরাচর
হাইওয়ে রোডের একটা সিস্টেম হলো যে আপনার 3টা লেন যদি থাকে, আপনি যদি মোটামুটি স্লো গতিতে যদি স্লো স্পিডে যদি গাড়ি চালান, মোটামুটি 150 বা 160 কিলোমিটার পার আওয়ারে যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনি মিডল লাইনে থাকবেন। আর থার্ড লাইনটা হলো গিয়া মোটামুটি বাস আর ট্রাকদের জন্য, কারণ ওরা 100-র উপরে উঠতে পারে না সচরাচর। আর ফার্স্ট লেনটা হলো গিয়ে আপনি একমাত্র ওভারটেক অথবা আপনি যদি খুব স্পিডে গাড়ি চালান তখন আপনি ফার্স্ট লেনটা ইউজ করবেন। আর এখানে আপনার সচরাচর ফার্স্ট লেনটা ইউজ করে তারাই যারা নাকি 300 কিলোমিটার পার আওয়ারের উপরে তুলে, তারাই ফার্স্ট লেনটা ইউজ করে। তা আমি মোটামুটি 200 বা 220 দিয়ে আমি মিডল লাইনে থাকি সচরাচর। তা ওই দিনটাতে আমি দেখলাম যে পিছনে তেমন একটা গাড়ি নাই, সামনে তেমন একটা গাড়ি নেই, মোটামুটি হাইওয়ে রোডটা মোটামুটি খালি ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে তা একটু ফার্স্ট লেনে চালাই। তা ফার্স্ট লেনে আমি তখন হয়তো বা 230 এরকম ছিলাম, 220 বা 230 ছিলাম। তা আমি মোটামুটি আর কি চালাচ্ছি, আর মোটামুটি তখনও টায়ার্ড ছিলাম। তা এভাবে অনেকক্ষণ চালাই, মোটামুটি মনে হয় 15-20 কিলোমিটার চালানোর পরে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি হঠাৎ করে 2-3 সেকেন্ডের জন্য ঘুমায় যেতেছিলাম। তা তখন ঘুমায় যেতেছিলাম, তা হঠাৎ করে উঠে দেখি যে না, আমি ড্রাইভিংয়ে আছি। 2-3 সেকেন্ডের জন্য হঠাৎ করে চোখটা লেগে যাচ্ছে। তা হঠাৎ করে এভাবে উঠি প্রত্যেকবার। তা তখন দেখতেছি যে না, আমার মোটামুটি টায়ার্ডনেসটা ভালোই চলতেছে, কফি খাওয়ার পরও এটা অত ভালো হেল্প করতেছে না। তো অনেকখানি যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আপনার হাইওয়ে অথবা অটোবানের পাশে একটা ইমার্জেন্সি লেন থাকে সচরাচর। এখানে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় অথবা গাড়ির প্রবলেম হয়, যান্ত্রিক ত্রুটি হলে, তখন ওই ইমার্জেন্সি লেনে আপনি গাড়িটা রাখতে হবে। রাখার পরে হয়তোবা পুলিশ অথবা যারা গাড়ি এখানে আপস্লেপেন বলে, অথবা যারা ট্রাক নিয়ে আসবে, গাড়ি আপনার টেনে নিয়ে যাবে, ওই রকম একটা লাইন থাকে। ওইখানে আপনাকে দাঁড়াতে হবে যদি আপনার কোনো ইমার্জেন্সি দরকার হয়। তা তখন আমি যাওয়ার পরে আর কি অল্প একটু সময়ের জন্য দেখলাম যে ইমার্জেন্সি, আর এই দেশে সচরাচর আপনার হাইওয়ে রোডে ইমার্জেন্সি লেনে কখনো কেউ হাঁটাহাঁটি করে না, কারণ এই দেশে হাইওয়ে রোডে মানুষ হাঁটাহাঁটি করা নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু গাড়ি চলাচল করতে পারবে, এমনকি হাঁটাহাঁটি অথবা সাইকেল চালানো ওইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এই দেশে হাইওয়ে রোডে, কারণ এখানে মোটামুটি সবাই খুব স্পিডে গাড়ি চালায়। তো এই কারণে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তার মানে আপনার হাইওয়ে রোড থেকে, হাইওয়ে রোডের পাশে বা অন্য কোথাও থেকে যে একটা মানুষ হাইওয়ে রোডের ভিতরে ঢুকে যাবে, ওইটারও কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই না। তা আমি এভাবে অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে সেই ইমার্জেন্সি লেনে একটা লোক দাঁড়ায়, আর কি একটা বয়স্ক লোক দাঁড়ায় আছে, যেটা নাকি যাকে নাকি আমি গতকাল আর কি শুক্রবার রাতে দেখছিলাম। শুক্রবার রাতে যখন আমি কাজ শেষ করে আসি, তখন যে বয়স্ক লোকটাকে দেখছিলাম, দেখি ওই লোকটা ওইখানে দাঁড়ায় আছে। আর আমাদের কোটমোট করে তাকায় আছে। তা তখন আমি একটু থতমত খেয়ে গেলাম যে ব্যাপার কি, এই লোক এখানে কেমন করে কি। তা তখন আমি ভাবলাম যে হয়তোবা ওনার গাড়ি হয়তোবা সামনেই দেখতে পাবো, সামনে হয়তোবা ওনার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা যান্ত্রিক ত্রুটি হয়েছে। তা হয়তোবা হইতেই পারে, কাকতালীয়ভাবে মিলতে পারে, আমিও যে দিকে ট্রিপ নিয়ে যাচ্ছি উনিও হয়তোবা ওই দিকে যাচ্ছে, এরকম হইতে পারে। তা আমি এটা মোটামুটি একটু স্বাভাবিকই নেই। কিন্তু একটা জিনিস আমার কাছে একটু আশ্চর্য লাগে, সেটা হলো যে বয়স্ক লোকটা একদম আমার চোখে চোখ রাখলো, একদম কয়েক সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট হলো। তা আমি তখন ওনার চোখের দিকে তাকালাম, দেখলাম যে সেই গতকালকের মতন এরকম খুব রাগান্বিতভাবে তাকায় আছে আমার দিকে, চেহারা ওই গতকালকের মতনই লাগ। তা আমি ওইটা অ্যাভয়েড করে সামনে ড্রাইভ করতে থাকি। তা তখন দেখলাম যে আমার খুবই আর কি টায়ার্ডনেসটা খুব আস্তে আস্তে বাড়তেছে। তা তখন ভাবলাম যে না, একটা ব্রেক নেওয়া উচিত। কিন্তু যখন আমার ফ্রেন্ডরা বলছিল যে ভাই আপনি কখন ব্রেক নেবেন আমাদের ট্রিপের আগে, তখন আমি বলছিলাম যে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি একবার ব্রেক নিব। তা আমি যখন 40-45 মিনিটের পরেই যখন ব্রেক নিতেছি, তখন আমার যে পাশে সিটে যে ফ্রেন্ডটা ছিল, তো উনি আমাকে বলতেছিল যে ভাই সবকিছু ঠিক আছে তো। আমি বললাম যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমি জাস্ট একটা ব্রেক নেই।
আর পরে আবার স্টার্ট করি, সমস্যা নেই। তা উনি বলতেছে কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনি ড্রাইভিং করতেছেন, আপনার যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবেই করেন। আর এই দেশে আপনার হাইওয়ে রোডগুলা মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার পর পর রেস্ট নেওয়ার জন্য অথবা ব্রেক নেওয়ার জন্য এদেশে সরকারি আর কি খুব সুন্দর করে জায়গা তৈরি করে দেয়। আপনি ওখানে গাড়ি রেখে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ ওইখানে খুব সুন্দরভাবে ছাউনি করে দেওয়া, টয়লেট আছে, আপনি ওখানে রেস্ট নিতে পারবেন। তা আর কি খুব সুন্দর প্লেস করে দেয় 5 থেকে 10 কিলোমিটার পর পরই এই দেশে। তা আমি তখন ব্রেক নেওয়ার জন্য গাড়ি ওইখানে থামাই। থামানোর পরে আমি মোটামুটি আবার কফি খাই, গাড়ির ভিতরে রেডবুল ছিল, রেডবুল খাই। তখন ভাবলাম যে দুইটা একসাথে খেলে হয়তো বা একটু ভালো লাগতে পারে। তা আমি তাদেরকে তখনও বলতেছিলাম না যে আমি খুব টায়ার্ড বা গতকালকে আমার ঘুম হয় নাই ঠিক মতন, খুবই টায়ার্ড এর জন্য। তাই এর জন্যই, এই কারণে আমি প্রথম দিকে আমার নামটা বলতে চাইনি, কারণ তাদের কাছে আমি এই জিনিসটা স্কিপ করছিলাম তখন, কারণ ভাবছিলাম তারা যদি আবার ভয় পায়। তা মোটামুটি ওইখানে মনে আমি 15-20 মিনিটের মতন ব্রেক নিই। ব্রেক নেওয়ার পরে আমরা আর কি মুখে পানি টানি দিয়ে আমি আবার